السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. আজকে আমি আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেটি হলো দ্বীনি প্রতিষ্ঠানে সফল নেতৃত্বের রূপরেখা। একটা দ্বীনি প্রতিষ্ঠান আমরা কিভাবে সফলভাবে নেতৃত্ব দিব, পরিচালনা করব, তার একটি রূপরেখা আপনাদেরকে আমি শেয়ার করছি। ইনশাআল্লাহ আশা করি অনেকের উপকার হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা ধর্মীয় প্রতিষ্ঠান, দাওয়া সেন্টার, মাদ্রাসা বা কোনো দ্বীনি প্রতিষ্ঠানে বা সংগঠনের দায়িত্বে আছি, তাদের জন্য নেতৃত্ব একটি আমানত। অনেক সময় আমরা মনে করি যে নেতৃত্ব মানেই নির্দেশ দেওয়া এবং সবাইকে নিজের কথা মানতে বাধ্য করা। কিন্তু বাস্তবতা হলো, মানুষকে তো জোর করে দীর্ঘদিন পরিচালনা করা যায় না। তবে ভালো খবর হলো, সঠিক লিডারশিপ প্র্যাকটিস অনুসরণ করলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ে একটি প্রতিষ্ঠানকে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আজ আমি এমন কিছু বাস্তব, পরীক্ষিত এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক নেতৃত্বের নীতিমালা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম, একজন নেতার উচিত অর্ডার কমিয়ে সম্পর্ক বাড়ানো। সাধারণত স্টাফ যারা থাকে, উস্তাদ বা শিক্ষক, তারা কেবল নির্দেশের কারণে কোনো নেতাকে অনুসরণ করে না, বরং তারা সম্পর্ক, ভালোবাসা এবং আস্থার কারণে নেতার পাশে দাঁড়ায় বা জিম্মাদারের পাশে দাঁড়ায়। তাই প্রতিদিন অন্তত একজন স্টাফের সাথে 5 থেকে 10 মিনিট ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করা। শুধু কাজের কথা নয়, তাদের পরিবার, ব্যক্তিগত জীবন, চ্যালেঞ্জ এবং সমস্যার কথাও শুনুন। মনে রাখবেন, একজন সফল নেতা বেশি কথা বলে না, বরং বেশি শোনেন। যখন মানুষ আপনাকে একজন ভালো মানুষ হিসাবে গ্রহণ করবে, তখন তারা স্বতঃস্ফূর্তভাবেই আপনাকে নেতা হিসাবে অনুসরণ করবে। দ্বিতীয়ত, নেতৃত্ব শুরু হয় নিজের পরিবর্তনের মাধ্যমে। আপনি আপনার স্টাফদের মধ্যে যে গুণাবলী দেখতে চান, প্রথমত সেগুলো নিজের মধ্যে প্রতিষ্ঠিত করুন। যদি আপনি সময়ানুবর্তিতা চান, তাহলে আগে নিজের মধ্যে বা নিজের সময় মতো উপস্থিত হন। যদি আপনি ধৈর্য, নম্রতা ও সুন্দর আচরণ আশা করেন, তাহলে আগে নিজে তার উদাহরণ তৈরি করুন। কাউকে ছোট না করা, সম্মানের সাথে কথা বলা এবং সুন্দর আখলাক প্রদর্শন করা একজন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতার বা দায়িত্বশীলদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বাস্তবে ধর্মীয় প্রতিষ্ঠানের আখলাকই সবচেয়ে শক্তিশালী লিডারশিপ টুল। তৃতীয়ত, নির্দেশ দেওয়ার ক্ষেত্রে শুধু এটা করো সেটা করো বলার পরিবর্তে কাজটির গুরুত্ব এবং উপকারিতা ব্যাখ্যা করুন। মানুষ তখনই কোনো কাজ আন্তরিকতার সাথে করে যখন তারা বুঝতে পারে কেন কাজটি গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে কি কল্যাণ অর্জিত হবে। তো একজন নেতার শুধু নির্দেশ দেওয়া নয়, বরং মানুষকে উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সচেতন করা। কারণ মানুষ যুক্তি ও উদ্দেশ্য বুঝলে সহযোগিতা করে, কিন্তু চাপ অনুভব করলে ধীরে ধীরে তারা দূরে সরে যায়। চতুর্থ, কোনো ভুল ধরার আগে প্রশংসার সংস্কৃতি গড়ে তুলুন। মানুষ সাধারণত সরাসরি সমালোচনা পছন্দ করে না এবং এতে তারা
প্রতিরক্ষামূলক একটা মনোভাব গ্রহণ করে। তাই প্রথমে তার কোনো ভালো কাজের প্রশংসা করুন, তারপর যে বিষয়ে উন্নতি প্রয়োজন তা উল্লেখ করুন এবং শেষে তাকে উৎসাহ দিন। এই পদ্ধতি মানুষের আত্মসম্মান রক্ষা করে এবং সংশোধনের পথ সহজ করে দেয়। একজন ভালো নেতা মানুষকে ভেঙে দেয় না, বরং তাদের গড়ে তোলে। পঞ্চম, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্টাফদের অংশগ্রহণ নিশ্চিত করুন। সব সিদ্ধান্ত একা গ্রহণ করলে মানুষ নিজেদেরকে প্রতিষ্ঠানের বাইরে মনে করতে শুরু করে। তাই ছোট বড় বিভিন্ন বিষয়ে তাদের মতামত নিন এবং মাঝে মাঝে জিজ্ঞাসা করুন, আপনারা কি মনে করেন? এই প্রশ্নটি মানুষের মধ্যে দায়িত্ব সৃষ্টি করে, তাদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত করে, কারণ মানুষ সাধারণত সেই কাজের প্রতি বেশি আগ্রহ বোধ করে যার পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সে নিজে অংশ নিয়েছে। ষষ্ঠত, একজন নেতার সবচেয়ে বড় শক্তি হলো ইনসাফ বা ন্যায় বিচার। একজন স্টাফ যদি মনে করে যে তার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে বা কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে, তাহলে তার আস্থা দ্রুত নষ্ট হয়ে যায়। তাই সবার সাথে সমান আচরণ করুন। ব্যক্তিগত পছন্দ অপছন্দকে সিদ্ধান্তে প্রভাবিত হতে দেবেন না এবং পারফরম্যান্সের ভিত্তিতে মূল্যায়ন করুন। পাশাপাশি গসিপ, পরনিন্দা এবং এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ন্যায় বিচার নেতৃত্বের ভিত্তিকে শক্তিশালী করে। সপ্তম, প্রতি সপ্তাহে অন্তত একটি ক্লোজ মিটিং আয়োজন করুন, যেখানে স্টাফরা খোলামেলাভাবে তাদের মতামত এবং সমস্যার কথা বলতে পারবে। তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন। কোনো ভুল করে থাকলে তা স্বীকার করুন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের সামনে তুলে ধরুন। মনে রাখতে হবে, ভুল স্বীকার করলে নেতার মর্যাদা কমে না, বরং তার প্রতি মানুষের সম্মান বৃদ্ধি পায়, আস্থা বৃদ্ধি পায়। স্বচ্ছতা এবং জবাবদিহিতা একজন নেতাকে আরো শক্তিশালী করে। অষ্টম, প্রাথমিক অবস্থায় আপনি 3 মাসের একটি বাস্তব ও ধাপে ধাপে পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করতে পারেন। প্রথম মাসে আপনার মূল ফোকাস থাকবে সম্পর্ক গড়ে তোলা, আস্থা তৈরি করা এবং স্টাফদের কথা মনোযোগ দিয়ে শোনা। এই সময়ে আপনি তাদের ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জ বোঝার চেষ্টা করবেন এবং নেতৃত্বের প্রতি তাদের প্রাথমিক ইতিবাচক অনুভূতি তৈরি করবেন। দ্বিতীয় মাসে আপনি ইনসাফ, ন্যায় বিচার এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ গড়ে তুলুন। এই পর্যায়ে স্টাফদের মতামতের গুরুত্ব দেওয়া, স্বচ্ছতা বজায় রাখা এবং দায়িত্ব বন্টনে ভারসাম্য আনা। তৃতীয় মাসে আপনি প্রতিষ্ঠানের ভীষণ লক্ষ্য, নিয়ম নীতি এবং প্রতিটি স্টাফের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ ও বাস্তবায়ন করবেন, যাতে সবাই একই লক্ষ্যে ও কাঠামোর মধ্যে কাজ করতে পারে। এভাবে ধাপে ধাপে এগোলে পরিবর্তন শুধু দ্রুত নয়, বরং স্থায়ী ও টেকসই হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। সর্বশেষে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনি যদি ভয় সৃষ্টি করেন, তাহলে মানুষ হয়তো আপনার সামনে কাজ করবে, কিন্তু আপনি যদি ভালোবাসা, সম্মান এবং আস্থার পরিবেশ তৈরি করেন, তাহলে মানুষ আপনার অনুপস্থিতিতেও আন্তরিকতার সাথেই কাজ করবে। একটি দিনই প্রতিষ্ঠানের লক্ষ্য কেবল অনুগত্য নিশ্চিত করা নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে ইখলাস, পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যই হবে একসাথে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যই সবার
লক্ষ্য হবে। যখন নেতৃত্বের ভিত্তি হবে আখলাক, ইনসাফ এবং ভালোবাসা, তখন একটি প্রতিষ্ঠান শুধু সফলই হবে না, বরং বরকতময় হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, যে ৮টি পয়েন্ট বললাম বিশেষ করে, এবং লাস্টে যে বিষয়টি তুলে ধরলাম, আল্লাহ তাআলা এই বিষয়গুলির উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন এবং সুন্দর নেতৃত্বের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে পরিচালনা করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।